আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের বাপি ভাইয়া তোমাদের মাঝে চলে আসলাম আজকের ইংরেজি ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স লঞ্চ হয়েছে। তো আমাদের ইংরেজি যে অ্যানালাইসিস ক্লাস এবং ওভারঅল গাইডলাইনমূলক ক্লাসটা কিন্তু আমরা ইতিমধ্যেই নিয়েছি। আজকে আমাদের লেকচার 1, অর্থাৎ আমরা ইংরেজি শুরু থেকেই শুরু করব। ইতিমধ্যেই আমাদের রুটিন করা হয়েছে। তো শুরুতেই তোমরা একটু বলে দাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু স্পষ্ট আসছে কিনা। সবাই একটু জানিয়ে দাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো কমেন্টে একটু জানিয়ে দিতে পারো। আজকে আমাদের নার্সিং পূর্ণাঙ্গ প্রস্তুতির ইংরেজি লেকচার 1 আমরা শুরু করব। আজকে টপিক হচ্ছে নাউন অ্যান্ড ডিটারমিনার আমরা পড়ব। পুরো ক্লাসের মধ্যে আমরা আসলে দেখাবো যে নাউন এবং ডিটারমিনার টপিকটা কিভাবে পড়তে হবে, কতটুকু পড়া উচিত, কোন কোন রুলসটা আসলে পড়া উচিত, সম্পূর্ণটাই দেখাবো। এবং তোমাদের বলে রাখি, নাউন হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে কিন্তু বিগত 4-5 বছরে প্রতি বছরই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় এক থেকে 2টি প্রশ্ন কিন্তু হয়ে থাকে। সো আজকের ক্লাসটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তুমি অবশ্যই বুঝতে পারছো। তো নার্সিং ভর্তি শিক্ষার্থীরা যারা তোমাদের ফ্রেন্ডরা এখনো যুক্ত এখানে হতে পারে নাই, তাদেরকে একটু মেনশন করে দাও এবং নিজ নিজ টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, যাতে পরবর্তীতে তোমরা ক্লাসটি দেখতে পারো এবং পাশাপাশি তোমার মেনশন করার ফলে অন্যান্য শিক্ষার্থীরা আমার এই ক্লাসটি করতে পারে। তো যখন আমি অ্যানালাইসিস ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম কোন কোন টপিক আসলে তোমাদের পড়া উচিত, কোন কোন টপিক পরীক্ষায় এসে থাকে। তো সকল টপিক আমি তোমাদের দেখাইছি। তো তারই ধারাবাহিকতায় আমি শুরু থেকে একদম শুরু করব। আজকে আমাদের নাউন থেকে শুরু করে একদম সর্বশেষ টপিক পর্যন্ত প্রত্যেকটা টপিকের ক্লাসই কিন্তু আমরা নিয়ে থাকবো, ঠিক আছে? তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে বেশ অনেকে যুক্ত আছে। কে কে যুক্ত আছে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের সাথে যুক্ত আছে সাবিকুন নাহার অথই, তারপরে রিদিকা দিয়া, তারপরে ফারিসা চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানাতে পারো। আমাদের সাথে আরো যারা যুক্ত আছো তারা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো কে কে আসলে যুক্ত আছো আমাদের সাথে আজকের ক্লাসে। তো আমি গতদিন বলেছিলাম তোমাদের একটা কথা, অ্যাসপেক্ট সিরিজের ডিপ্লোমা ইন নার্সিং বুক অথবা বিএসসি নার্সিং যে বইটা রয়েছে, এই বইটা তোমরা কালেক্ট করবা, পাশাপাশি আমাদের ক্লাসগুলো করবা, তাহলে তোমার জন্য আসলে 100% প্রস্তুতি হয়ে যাবে। এর বাইরে তোমার কিছু লাগবে না। তো এটা আসলে মুখে বলছিলাম, এটা আসলে বাস্তবে সম্ভব কিনা সেটা তোমরা নিজেরাই যাচাই করবা। আমরা এমনভাবে ক্লাস নিয়ে থাকবো, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা টিচার তাদের সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে ক্লাসগুলো নিয়ে থাকবে। অর্থাৎ তোমার কাছে যদি অ্যাসপেক্ট সিরিজের বইটা থেকে থাকে আর আমাদের ক্লাস গাইডলাইনটা তোমরা একটু মেনে চলো, তাহলে তোমার যে ভর্তি প্রস্তুতি, নার্সিং ভর্তি প্রস্তুতির যেই জার্নি, সেটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা আর কথাবার্তা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। আরাফাত রহমান আকিব ভাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। জি স্যার, বুঝছি। কেমন আছেন ভাই একটু কমেন্টে জানাতে পারেন, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। আর চলো আমরা আজকের আমাদের ক্লাসের যে কন্টেন্ট সেদিকে একটু চলে যাই। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে নাউন। ক্লাস টপিক হচ্ছে কি বলতো?
নাউন, তাই না? তো আমরা নাউনের এ টু জেড আদ্যপান্ত অর্থাৎ নাউন থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোথা থেকে বেশি আসে, কি প্রশ্ন আসে, সবগুলো কিন্তু আজকের ক্লাসে দেখাবো। এবং আজকের ক্লাসটা এমনভাবে হবে, তোমাকে আমি বলতে পারি যে 1 ঘন্টার একটা ক্লাস করলে নাউনটা তোমার জন্য সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, এবং এই নাউন টপিক থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি অবশ্যই সেটার অ্যান্সার করতে পারবা। ক্লিয়ার? অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো, যারা আসলে যুক্ত এখনো হতে পারে না তাদেরকে একটু মেনশন করে দিতে পারো যাতে তারাও ক্লাসটি করতে পারে। চলো আমাদের আজকের ক্লাস কন্টেন্ট শুরু করি। নাউন অর্থ কি? প্রথম কথা যদি আমি বলি, নাউনের বাংলা পরিভাষা আসলে নাউনকে কি বলা হয়, মানে নাউনের বাংলা কি বলো দেখি, কমেন্টে কে কে পারো দেখি। যারা পারো তারা একটু কমেন্টে জানাতে পারো। আর আজকে বলে রাখি, নাউন এমন একটা টপিক যে টপিক থেকে প্রতি বছর 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় বিগত 4-5 বছর এসেই থাকে। তো তারই ধারাবাহিকতায় বলাই যায় যে আগামী বছর যে পরীক্ষাটা হবে 24-25 সেশনে, সেখানে তোমরা একটা প্রশ্ন কিন্তু পেতে যাচ্ছ। সো আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করো, পাশাপাশি একটু নোট করো, এবং নোট অনুযায়ী অ্যাসপেক্টের বই থেকে যদি একটু প্র্যাকটিস করে ফেলো, তাহলে আমি আশা রাখি আজকের ক্লাস থেকে তুমি একটা মার্ক অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ফারিয়া। তারপর হৃদয় আহমেদ বলছে ওয়ালাইকুম আসসালাম। আরো যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাই। তোমাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানেই শুরু করি। চলো, নাউনটাকে যদি আমরা বাংলা অর্থ বলি, নাউন অর্থ হচ্ছে কি বলতো? বিশেষ্য। একজন লিখেছো রিদিকা দেয়া, বলছো কি নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন অর্থ বিশেষ্য। এই বিশেষ্য অর্থ কি, মানে এই বিশেষ্য শুনে অনেকে বলবে যে বিশেষ্যটা আসলে কি। তো আমরা আরো সংক্ষেপে বলতে পারি, আসলে নাম, নাম মানে যে কোনো কিছুর নাম। আমরা নাম শুনলে আমরা মনে করি রহিম, করিম, জরিনা, সকিনা, মরিনা, জরিনা, এই ধরনের নাম। মানে নাউন মানে আমরা মনে করি কোন একটা ব্যক্তির নাম, কোন একটা মেয়ের নাম, কোন একটা ছেলের নাম। এই কনসেপ্ট থেকে আসলে বের হয়ে আসতে হবে। নাম, নাম অর্থ মানে, বা নাউন অর্থ যে নাম, এই নামটা যে শুধু একজন ব্যক্তিরই হবে বিষয়টা এমন না। যে কোনো কিছু নাম হতে পারে। একটা গাছের নাম হতে পারে, একটা পশুর নাম হতে পারে, একটা পাখির নাম হতে পারে। যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো বলো তো? যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো? যে কোনো কিছুর নামকেই কিন্তু আমরা নাউন বলবো। তো আমি যদি তোমাদের বলি যে আমাদের মডার্ন যে গ্রামার রয়েছে, মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে কত ভাগে ভাগ করা যায়, কারো জানা আছে? আমরা তো নাউন মোটামুটি সবাই পড়ি, ছোটবেলা থেকেই পড়তেছি। কারণ যখন আমরা ইংরেজি পড়া শুরু করছি, ইংরেজি গ্রামার পড়া শুরু করছি, তখনই আমরা নাউন পড়ছি। কারণ নাউন তো একেবারে সব প্রথম টপিক। আর পার্টস অফ স্পিচ দিয়ে প্রত্যেকটা বই কিন্তু শুরু হয়। তো পার্টস অফ স্পিচের প্রথম পার্টস অফ স্পিচের নামই কিন্তু নাউন। সুতরাং তুমি নাউন সম্পর্কে বিস্তারিত না জানো, অল্প বিস্তর হলে কিন্তু সবার জানা উচিত, কারণ এটা একদম ছোটবেলা থেকেই কিন্তু আমরা এই টপিকটা পড়ে আসছি। তো মডার্ন গ্রামার অনুযায়ী নাউনকে আমরা কয় ভাগে ভাগ করি বলো তো? সাদমান সাদমান ডি সাকিব বলছে 2 প্রকার, অথই বলছে 2 প্রকার। বাকি যারা কমেন্ট করতেছো তারাও কমেন্ট করতেছো না, তারাও একটু কমেন্টে জানাতে পারো যদি তোমার জানা থাকে। তো নাউনকে আমরা প্রধানত যে কি বলে, মডার্ন গ্রামার অনুযায়ী 2 ভাগে বিভক্ত করতে পারে। একটা হচ্ছে কনক্রিট নাউন, কি বলতো? একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কনক্রিট নাউন আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার কয় ভাগে বিভক্ত করি? কনক্রিট নাউনকে আবার 4 ভাগে বিভক্ত করি। এর মধ্যে কি কি? এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। তো এই হচ্ছে আমাদের নাউনের প্রকারভেদ। মডার্ন গ্রামার অনুযায়ী যদি আমি বলি, তাহলে নাউনকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করবো, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কনক্রিট নাউনকে আবার 4 ভাগে বিভক্ত করবো, একটা প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। এখন কথা হচ্ছে, আমরা তো নাউন সাধারণত 5 ভাগে বিভক্ত করি। সে 5 ভাগ কি কি? এই যে এই 4 প্রকার বলি, আর এই 1 প্রকার বলি। তো কনক্রিটটাকে আসলে বাদ দিই। মডার্ন গ্রামার অনুযায়ী তোমাদের কনক্রিটটাকে এখানে ইনক্লুড করা হয়েছে, কনক্রিট নাউন। আর কনক্রিট নাউনকে যেহেতু আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে, তো ওভারঅল নাউনকে আমরা এই 5 ভাগেই বলে থাকি। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল অনুযায়ী আমরা বলি। তো যাই হোক, এই 5 প্রকার থেকে কিন্তু পরীক্ষায় আসে। একটা নাউন দিয়ে দিবে, মনে করো তোমার নাম। তোমার নাম, কার নামটা প্রথমে আসে? এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে রিদিকা দিয়া। মনে করো আমি রিদিকা দিয়াই বললাম। তো রিদিকা দিয়া দিয়ে বললাম, এটা কোন নাউন? কারো জানা থাকলে কমেন্টে জানাতে পারো। একটা নাম বললাম, নাম হচ্ছে দিয়া। তো এই দিয়া আমি যদি বলি কোন নাউন, এটাকে প্রপার নাকি কমন নাকি কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট, এই 5 প্রকারের মধ্যে কোন নাউন? তো একটু কমেন্টে জানাতে পারো। আজকে আসলে আমাদের
ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই 5 প্রকার, পাশাপাশি আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আলোচনা করব এবং যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই জিনিসগুলো ক্লাসের শেষে আমি বলে দিব যে পুরো নাউনটাকে শেষ করব, নাউন শেষ করার পরে তোমাদের বলে দিব যে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, বাট নাউন থেকে আসলে কোন কোন জিনিসগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় বেশি বেশি এসে থাকে বা কোন জিনিসগুলো ফোকাস করলে কমন পড়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে, এটা আমরা ক্লাসের মধ্যে তোমাদের বলে দেব। তো চলো, অনেকে বলছো প্রপার নাউন, যারা প্রপার নাউন বলছো তাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আমরা নাউনের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। যেমন আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে প্রপার নাউন। কি বলবো? প্রপার নাউন। তোমরা সংজ্ঞা লিখতে পারো, সংজ্ঞাটা লিখবা কোনো কিছু নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলা হয়। তার মানে কি, কোনো কিছুর কি নাম? কোনো কিছুর হচ্ছে নির্দিষ্ট নাম। এটার একটা বৈশিষ্ট্য যদি বলি তাহলে এটার প্রথম অক্ষর কোন লেটারে থাকে? ক্যাপিটাল লেটারে থাকে। তার মানে প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নির্দিষ্ট নাম। কোনো কিছুর নির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বলি। প্রপার নাউনের প্রথম অক্ষর কি? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে ইয়া বড় হাত ভেবো না। ক্যাপিটাল লেটার মানে হচ্ছে কি? বড় হাতের অক্ষর। বড় হাত মানে যে ইয়া বড় হাত ভাববা বিষয়টা ওইটা না। এই যে এটা হচ্ছে ছোট হাত আর এটা হচ্ছে কি? বড় হাত। অর্থাৎ এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার। তো এটাই বুঝো, তোমরা আবার ভাইবো না যে এটা হচ্ছে ছোট হাত আর এটা হচ্ছে বড় হাত। এটা এ হাত ভাবার আসলে কোনো ওয়ে নেই। ঠিক আছে? ঠিক আছে। তো দেখো, কোনো কিছু নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে আর প্রপার নাউনের প্রথম অক্ষর কি? ক্যাপিটাল লেটারে থাকে। এখন হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট নাম বলতে আসলে কি বোঝায়? কোনো কিছু নির্দিষ্ট নাম বলতে বোঝায় হচ্ছে একটা মানুষের নির্দিষ্ট নাম বলো। যেমন একটু আগে আমি কি বললাম? একটু আগে বললাম দিয়া। তার মানে দিয়া কি? একটা মেয়ের নির্দিষ্ট নাম। আমি একটা ছেলের যদি বলি তাহলে এখানে হচ্ছে হৃদয়। আমি যদি একটা ছেলের নির্দিষ্ট নাম বলি তাহলে হতে পারে সেটা হৃদয়, হতে পারে আমার নাম বা তোমার নাম, যে কোনো কারোরই নির্দিষ্ট নাম হতে পারে। তার মানে আমি একটা মেয়ের নির্দিষ্ট নাম যখন বলতেছি তার মানে এটা দিয়া বললাম, তারপরে বললাম একটা হৃদয়, কে বলছেন? আর রুটিনটা যদি না পেয়ে থাকো, আমরা রুটিনটা আজকালের মধ্যে প্রকাশ করবো, এর জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি। আর যাই হোক, চলো আমরা ক্লাসের দিকে ফিরে আসি। কোনো কিছু নির্দিষ্ট নাম, যেমন আমি একটা শহরের নির্দিষ্ট নাম বলতে পারি। যখন শহরের নির্দিষ্ট নাম বলতে পারি কি ঢাকা, বা তোমার বাসা যদি যেখানে হবে তুমি সেটা বলতে পারবা, কোনো অসুবিধা নেই। তারপর একটা দেশের নির্দিষ্ট করে নাম বলো, যেটা দ্বারা একটা দেশকে বোঝাবে। যেমন আমি বলতে পারি কি বাংলাদেশ। বাংলাদেশ যখন বলতেছে এটা একটা নির্দিষ্ট দেশের নাম। এই বাংলাদেশ বলার ফলে কিন্তু সকল কান্ট্রিকে বোঝাচ্ছে না, একটা নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে। আমি বলতে পারি পদ্মা। পদ্মা মানে কি? একটা নির্দিষ্ট নদীর নাম। পদ্মা দ্বারা কিন্তু সকল নদীকে বোঝায় না। পদ্মা যখন বলতেছে অবশ্যই একটা নদীকে বোঝাচ্ছে, নদীর নামটা হচ্ছে পদ্মা। আর তারপরে বললাম হচ্ছে রোজ। রোজ মানে কি? গোলাপ ফুল, তাই না? তো যখন রোজ বলতেছি মানে গোলাপ ফুল বলতেছি, তার মানে কিন্তু সকল ফুলকে বোঝাচ্ছে না। রোজ বলার ফলে একটা ফুলকেই বোঝাচ্ছে, সেই ফুলের নাম হচ্ছে গোলাপ ফুল। তো যখন রোজ বলবো তখন কিন্তু এখানে শাপলা আসবে না, তখন কিন্তু এখানে বেলি ফুল আসবে না, রজনীগন্ধা আসবে না। রোজ মানে শুধু গোলাপ ফুলটাই তখন আসবে। আবার যখন আমি এখানে পদ্মা বলতেছি এখানে কিন্তু আর মেঘনা যমুনাও আসবে না, তার মানে সেটা শুধু কি? পদ্মা। তো প্রপার নাউন বিষয়টা হচ্ছে কি বলতো? প্রপার নাউন বিষয়টা হচ্ছে একদম নির্দিষ্ট করে বোঝাবে, সেটা একজন বা একটা জিনিস থাকবে। ঠিক আছে? একদম একটা বা একজনকে বোঝাবে, এটা হচ্ছে প্রপার নাউন, একদম নির্দিষ্ট করে বোঝাবে। এটা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে তোমরা একটু কমেন্টে জানাতে পারো যে ভাইয়া ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের পরবর্তী নাউনটা হচ্ছে কি বলতো? কমন নাউন। পরবর্তী নাউনটা কি? কমন নাউন। তো একটু আগে দেখলাম প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নামকে বোঝাবে। কি বললাম? প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নামকে বোঝাবে, আর কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলকে বোঝাবে। এক জাতীয় সকলকে বোঝাবে। ঠিক আছে? তাহলে কমন নাউন বিষয়টা কি বলতো? কমন নাউনটা হচ্ছে এক জাতীয় সকল কিছুই বোঝাবে। এক জাতীয় সকল কিছুই বোঝাবে। এক জাতীয় সকল কিছু বোঝাবে মানে কি? আমি একটু আগে যখন দিয়া বললাম তার মানে একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে। আমি হৃদয় বললাম একটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমি বললাম হচ্ছে গার্ল।
গার্ল মানে কি বালিকা। গার্ল যখন বলতেছি কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝায়? মানে গার্ল মানে কি শুধু তুমি? এখানে অনেকেই মেয়ে আছে। যেমন গার্ল মানে কি শুধু ঈশিতাই বোঝায়, নাকি গার্ল মানে সেটা ঋতিকাও হতে পারে, গার্ল মানে হয়তো অথয়ও হতে পারে, বা গার্ল মানে আর কে কে আছে এখানে, পারিসাও হতে পারে, তাই না? তো গার্ল অর্থ কি? গার্ল মানে কিন্তু কোনো নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে না। গার্ল অর্থ, গার্ল দ্বারা এমন কিছু বোঝাচ্ছে ওই জাতীয় সকল কিছু। অর্থাৎ তোমাকেও বোঝাচ্ছে, এর মধ্যে পৃথিবীর অন্যান্য বালিকাকেও বোঝাচ্ছে। তো গার্ল এমন একটা বিষয়, এটা হচ্ছে একটা কমন নাম। প্রত্যেকটা মেয়ের একটা কমন নাম কি? গার্ল। প্রত্যেকটা ছেলের একটা কমন নাম কি? ঠিক একইভাবে বয়। বয় দ্বারা কিন্তু শুধু আমাকেই বোঝাচ্ছে না, শুধু হৃদয়কেই বোঝাচ্ছে না, ঠিক আছে? প্রত্যেকটা ছেলেকেই বোঝায়। তার মানে প্রত্যেকটা ছেলের একটা কমন নাম কি? বয়। একটু আগে লিখেছিলাম কি? বাংলাদেশ, মানে একটা নির্দিষ্ট দেশের নাম। ঠিক একইভাবে লিখলাম হচ্ছে আমি কান্ট্রি। কান্ট্রি মানে বাংলাদেশ যখন লিখেছিলাম তখন নির্দিষ্ট একটা দেশকে বোঝাচ্ছিলাম, বাট কান্ট্রি যখন লিখলাম তখন কিন্তু আর একটা দেশকে বোঝাচ্ছে না। কান্ট্রির মধ্যে সেটা বাংলাদেশও পড়ে যাবে, অস্ট্রেলিয়াও পড়ে যাবে, ব্রাজিলও পড়বে, আর্জেন্টিনাও পড়বে, আরও যত দেশ আছে সকল দেশই কিন্তু কান্ট্রির মধ্যে পড়ে যাবে। তার মানে কান্ট্রি যখন বলতেছি সকল দেশ কিন্তু এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? একটু আগে বলেছিলাম কি? পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, মানে সেটা কি বলেছিলাম? সেটা প্রপার নাউন। এখন আমি যদি বলি রিভার, রিভার, পদ্মা যখন বলছিলাম একটা নদীকে বোঝাইলো, বাট রিভার বললে রিভারের মধ্যে পদ্মাও পড়বে, যমুনাও পড়বে, মেঘনাও পড়বে, কর্ণফুলী পড়বে, ব্রহ্মপুত্র পড়বে, বা পৃথিবীর আরও যত নদী আছে সকল নদী কিন্তু এই রিভারের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ যতগুলো নদী আছে সকল নদীর একটা কমন নাম হিসেবে আমরা ব্যবহার করি কি? রিভার। সিম্পল। তারপরে যদি আমি বলতে হয়, তারপরে হচ্ছে কি বলতো? রোজ বলছিলাম। রোজ মানে কি? গোলাপ, একটা নির্দিষ্ট ফুলকে বোঝাইছিলাম। বাট আমি এখন যদি বলি ফ্লাওয়ার, কি বললাম? এখন বললাম হচ্ছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে কি? ফুল। তার মানে ফ্লাওয়ার বলে কিন্তু শুধু গোলাপকেই বোঝায় না, ফ্লাওয়ারের মধ্যে সকল জাতীয় ফুল পড়বে। যেমন ফ্লাওয়ার যখন বলতেছি, অবশ্যই এর মধ্যে পদ্মাও আছে, সরি পদ্মা তো না, এর মধ্যে অবশ্যই কি? গোলাপ ফুল আছে, বেলি ফুল আছে, তারপরে রজনীগন্ধা আছে, শাপলা ফুল আছে, আর কোনো ফুলের নামই আমি জানি না, বলবোই কি? তো যাই হোক, সকল ফুলই কিন্তু ফ্লাওয়ারের মধ্যে কি? পড়ে যাবে। অর্থাৎ কমন নাউন বিষয়টা এমন যে এমন একটা নাম, সেটা বলার ফলে ওই জাতীয় সকল কিছুর মধ্যে কি? পড়ে যাবে। ওই জাতীয় সকল কিছু কি? ওই নামের মধ্যে পড়ে যাবে। ক্লিয়ার? বুঝছো? বুঝছো কিনা একটু কমেন্টে জানিয়ে দাও তো বাচ্চারা। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে একজনকে বোঝাবে, ঠিক বিপরীত অর্থে কমন নাউন হচ্ছে ওই জাতীয় সকলকে বোঝাবে। যেমন আমি বললাম বাপ্পি, তার মানে কি? একটা ছেলেকে বোঝায়। বয় বললাম, তার মানে বয় মানে কি? সকল বালককে বোঝাচ্ছে। তার মানে একজনকে বোঝালে প্রপার, আর সকলকে যখন এভাবে বোঝাবে তখন সেটা অবশ্যই কমন নাউন। ক্লিয়ার? এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ বুঝছি ভাই, কি বুঝছো? ফাবিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা আমাদের পরবর্তী যে নাউনটা আছে সেটাকে কি বলছিলাম? সেটাকে বলছিলাম হচ্ছে কালেকটিভ নাউন। কি বলছিলাম? কালেকটিভ। তো কালেকটিভ নাউন কি? কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে সমষ্টিবাচক, ঠিক আছে? কালেকটিভ নাউনটা কি? সমষ্টিবাচক। আচ্ছা, সমষ্টি, আচ্ছা কালেকটিভ, কালেকটিভ বা কালেকশন মানে কি? অনেকজন একসাথে বা অনেক কিছু একসাথে মিলে এক জায়গায় করা। সংক্ষেপে একটা কনসেপ্ট ধরে না, অনেক অনেক কিছু বা অনেকজন এক জায়গায় করে একসাথে করা, ঠিক আছে? তো সমষ্টিবাচকের কনসেপ্ট যদি তোমাকে ক্লিয়ার করতে হয়, তার মানে এখানে সবাই থাকবে না, আবার একাও না। সবাই থাকবে না, আবার একাও না। তার মানে কি হবে? বেছে বেছে আমরা কয়েকজনকে বাছাই করব। বেছে বেছে কি করব? আমরা কয়েকজনকে বাছাই করব। এক কিভাবে হতে পারে? যেমন অনলাইনে কিন্তু অনেক শিক্ষার্থী আছে, বাট এখানে মাত্র 33 জন আমি দেখতে পাচ্ছি। এই 33 জনের সমন্বয়ে একটা কি গঠন হয়েছে? একটা ক্লাস গঠন হয়েছে। তোমাদের 33 জনের সমষ্টিতে, তোমাদের 33 জনের সমষ্টিতে একটা ক্লাস গঠন হয়েছে। এখানে কিন্তু সবাই নাই, আবার একজনও নাই। কি? কয়েকজনের সমষ্টিতে একটা ক্লাস গঠন হয়েছে। কি হয়েছে? ক্লাস। এই যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, এদের কি গঠন হয় বলতো? টিম গঠন হয়। এই টিমে কি সবাই থাকে?
প্রত্যেক খেলোয়াড় থাকে না। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে আমরা বাছাই করে যে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য টিম মনে করো যে কি করে অ্যানাউন্স করে, এই অ্যানাউন্সে একটা দেশের সকল খেলোয়াড় কিন্তু থাকে না, বাছাই করে 20 জন 22 জন রাখা হয়, তাই না? তার মানে কি এই টিমের মধ্যে কিন্তু সবাই নেই, আমরা কয়েকজন আলাদাভাবে গঠন করে সমষ্টি করে একটা টিম গঠন করি। তারপরে কি হতে পারে? টিম গেল। পুলিশ বাহিনী, পুলিশে কি বাংলাদেশের সকল মানুষ আছে? সকল মানুষ নেই। আমরা 1 লক্ষ বা 2 লক্ষ বা 4 লক্ষ বা 5 লক্ষ মানুষের একটা সমষ্টি নিয়ে একটা বাহিনী গঠন করছি। তাহলে পুলিশ বাহিনী গঠন করছি, ঠিক একইভাবে আর্মি বাহিনী গঠন করছি, ঠিক একইভাবে নেভিও গঠন করছি। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভাবো যে তোমার স্কুল বা কলেজে অবশ্যই একটা কমিটি হয় না? স্কুল বা কলেজে কিন্তু অবশ্যই একটা কমিটি গঠন হয়। আচ্ছা, এই কমিটিতে কি সবাই থাকে? গ্রামের সবাই থাকে না। যারা বেশি শিক্ষিত, তারপরে বেশি ভদ্র বা গ্রামে গণ্যমান্য ব্যক্তি, তাদের 20-25 জনের সমষ্টিতে 20-25 জনকে নিয়ে একটা ম্যানেজিং কমিটি গঠন করা হয়। তার মানে এই কমিটিতে কিন্তু সবাই থাকে না, এই কমিটিতে কয়েকজন থাকে, 20-25 জন বা 30 জনের সমষ্টি নিয়ে আমরা একটা কমিটি গঠন করি। তার মানে কমিটিকে আমরা কি বলতে পারবো? কমিটিকে আমরা তোমার কালেকটিভ নাউন বলতে পারবো। ঠিক আছে। ঠিক একইভাবে জুরি, এই যে মনে করো যে বিচার যে দেয়, যে ফাঁসির রায় দেয়, তার মানে যে দিচ্ছে এটা কি তার একার আসলে সিদ্ধান্ত? বিষয়টা আসলে এমন না। সে যদিও একাই প্রকাশ করছে, বা তাদের একটা টিম থাকে, তারা নিজেরা আলাপ আলোচনা করে কি করা যায় না যায়, তাদের একটা টিম থাকে যেটাকে বলা হয় জুরি, অর্থাৎ কয়েকজন বা ব্যারিস্টার নাকি জজ বলে, যাই হোক, তাদের সমষ্টিতে একটা টিম গঠনে সেটাকে জুরি বলা হয়, সে একই। তারপরে আরেকটা লিখতে পারো ক্রাউড। আচ্ছা, ক্রাউড, ক্রাউড কি? ক্রাউড কখন হয়? যে আমরা বলি কি যে কনসার্টে যে অনেক ক্রাউড হয়, ক্রাউড কি আসলে একজন নাকি অনেক শব্দ একসাথে মিলিত একটা কি গঠন হয়? একটা ক্রাউড গঠন হয়, তাই না? তার মানে অনেক কিছুর সমষ্টি মানে সেটা কালেকটিভ নাউন, অনেক কিছুর সমষ্টি মানে সেটা কি কালেকটিভ নাউন। একইভাবে আমরা ফ্লক বলতে পারি। এই যে মনে করো আমরা বলি ঝাঁক, পাখির ঝাঁক, ফ্লক অফ বার্ডস মানে কি পাখির ঝাঁক। তো পাখির ঝাঁক কখন হয়? একটা পাখিকে কি আমরা ঝাঁক বলে? অবশ্যই না। অনেকগুলো পাখি একসাথে যখন থাকে তখন আমরা বলি কি ফ্লক অফ বার্ডস মানে কি পাখির ঝাঁক। এই ঝাঁকটা কখনো একা একা হয় না, এই ঝাঁকটা অবশ্যই অনেকজন বা অনেক কিছুর সমষ্টি নিয়ে একটা ফ্লক গঠন হয়, একটা ঝাঁক গঠন হয়। ক্লিয়ার? বুঝছো? বুঝছো কিনা বলো? একজন বলছে ভাইয়ের ক্লাসের জন্য ম্যাথ ক্লাস থেকে চলে আসলাম, তোমাকে স্বাগত জানাই, ক্লাসটা করো, আশা করি এই ক্লাসটা নিয়ে তোমার আর কনফিউশন থাকবে না। একজন বলছে জুরি মানে কি? জুরি মানে যে বললাম বিচারক বৃন্দ, অর্থাৎ যারা আসলে ওই যে বিচার আর কি, বিচারপতি বলে আর কি, যারা আসলে বলে যে কি যেন বলে জানা নেই, বাট বলে তুমি তুমি কি তোমার ফাঁসি দেওয়া হবে। এই যে কিভাবে বলে আসলে আমি নিজেও জানি না, তো বলে না ফাঁসি কিভাবে দেওয়া হবে, যাই হোক একটা তো ভাষায় বলে, যারা ফাঁসির রায়টা দেয় তাদের তাদের একটা টিম থাকে, সেটাকে আসলে জুরি বলা হয়। তো কালেকটিভ নাউন যদি যায়, তো পরবর্তী হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্ট আছে। এই যে মেয়েরা সবাই তো বিয়ে করবে, ছেলে মেয়ে সবাই বিয়ে করবে, বাট মেয়েরা কি করবে? বিয়েতে যদি স্বর্ণ কম দেয় অনেক ঝগড়াঝাটি করবে, মারামারি করবে, সে কত সারা জীবন কথা শোনাবে যে তুমি আমার বিয়ের সময় আমাকে স্বর্ণ এতটুকু দিছো, স্বর্ণের মধ্যে ভেজাল দিছো, স্বর্ণ কম দিছো। তো যারা মেয়েরা আছো তাদেরকে আমি বলে রাখি, যদি তারা এই ম্যাটেরিয়াল নাউন না বুঝো তাহলে তোমাদের কারোর কিন্তু বিয়ে হইতো না। ঠিক আছে? তো ম্যাটেরিয়াল নাউনটা তোমাদের কনসেপ্ট একটু বলি, সেটা হচ্ছে মনে রাখবা পরিমাপ অর পরিমাণ, পরিমাপ অর পরিমাণ। তো এখন বলতে পারো ভাই পরিমাপ বা পরিমাণ তো বুঝলাম, বাট এইটা আসলে কি? তো এটাও যদি না বুঝে থাকো চিন্তার কিছু নেই, একটু মনোযোগ দাও। পরিমাপ বা পরিমাণ বিষয়টা হচ্ছে সেইটা, এই যে আমরা বলি 1 লিটার ওয়াটার, 1 লিটার পানি, 1 কেজি তেল, 1 ভরি স্বর্ণ, 1 ভরি রৌপ্য, বলি না 1 কেজি চাউল, 1 কেজি গোস্ত। এই যে আমরা ওজন করি, এটাকেই বলা হচ্ছে কি পরিমাপ বা পরিমাণ। ওজন করি না? যেমন 1 লিটার ওয়াটার কিভাবে বলতেছে, ওটা অবশ্য পরিমাপ করেই তো বলা। পরিমাপই যদি না করা হতো তাহলে তো আমরা বলতে পারতাম না 1 লিটার। 1 লিটার বলতেছি তার মানে আমরা এটাকে পরিমাপ করছি, এটা কতটুকু আছে। 1 লিটার যখন আমরা পরিমাপ করে পাইছি তখন বলছে এটা 1 লিটার।
আমরা এটা পরিমাপ করে পাইছি এখানে 5 কেজি চাউল আছে, তার মানে এটা পরিমাপ করেই বলতেছি। তারপরে কিন্তু বলতেছি কি যে এখানে 5 কেজি, এই 5 কেজিটা কই থেকে আসলো? 5 কেজিটা সেখান থেকে আসলো যখন আমরা সেটা পরিমাপ করছি। অর্থাৎ পরিমাপ বা পরিমাণযোগ্য যে নাউনটা সেটাকে আমরা অবশ্যই কি বলবো? সেটাকে অবশ্যই বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ অলরেডি একজন দিয়ে দিয়েছে, এই যে গোল্ড, যেটার জন্য তোমরা সারা জীবন ছেলেদের কথা শোনাও। তার মানে গোল্ড মানে কি? স্বর্ণ। তো আমরা কি বলি? 1 ভরি স্বর্ণ। তো আমরা যদি পরিমাপই না করতাম তাহলে কি বলতে পারতাম যে এটা 1 ভরি? পরিমাপ করছি বিধায় বললাম যে এটা 1 ভরি। তার মানে যেটাকে পরিমাপ বা পরিমাণ করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে কি, মানে যেটা পরিমাপ বা পরিমাপ যোগ্য সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক একইভাবে বলতে পারি ওয়াটার, সল্ট, মাটন। এই যে মাটন বিরিয়ানি বলো, বলো না, এই মাটনটা হচ্ছে কি তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই যে ম্যাটেরিয়াল নাউন, এগুলো এইভাবে মনে রাখলেই হবে। ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা বলো। প্রথম থেকে কি নাউন শেখাচ্ছি? হ্যাঁ, একদম প্রথম থেকে শুরু করছি। একজন লিখেছে উড, তাও ম্যাটেরিয়াল নাউন ক্লিয়ার কিনা একটু জানাও বাচ্চারা। যদি হয় ক্লিয়ার তাহলে চলো আমরা আমাদের পরবর্তী যেই কনসেপ্টটা আছে সেখানে যাই। সেটা হচ্ছে কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেটা কোনো কিছু দোষ গুণবাচক নাম। যেমন কিছুদিন আগে আমাদের যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা আমাদের স্টুডেন্টরা এরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে, তাই না? কারণ অনেক গুলি হচ্ছে, তারপরেও কিন্তু তারা বুক পেতে দিয়েছে। এখানে কি তারা অবশ্যই সাহসিকতার একটা পরিচয় দিয়েছে না? অবশ্যই একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। তার মানে কি? আমরা বললাম ব্রেভারি। কি বললাম? ব্রেভারি। এটা অবশ্যই ভালো একটা দিক। বললাম কাইন্ডনেস, একটা মানুষ খুব দয়ার শরীর, তাকে আমরা কি বলতে পারি? কাইন্ডনেস, অর্থাৎ দয়ালু। কাইন্ডনেস মানে কি? দয়ালু। তো অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য আমি কয়েকটা সাফিক্স লিখে দিই, মনে রাখবা। সেটা হচ্ছে কোনো শব্দের শেষে TION, SION, এগুলো কোনো শব্দের শেষে থাকলে সেগুলো নাউন হয়। কি হয়? নাউন হয়। আর সেই নাউনটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথম কথা, এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে হলে, এই সাফিক্সগুলো কোনো শব্দের শেষে হলে সেগুলোকে বলবো নাউন। তারপরে যদি আমি প্রশ্ন করি সেগুলো কোন নাউন, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন TION দিয়ে আমরা কি বলতে পারি বলো? প্রোডাকশন। SION দিয়ে কি বলতে পারি বলো? নেস দিয়ে যা কাইন্ডনেস লিখেছি, হুড দিয়ে লিখলাম বয়হুড, চাইল্ডহুড। ISM দিয়ে লিখলাম হচ্ছে হিরোইজম। তারপর লিখলাম হচ্ছে ক্লিয়ারেন্স, অনেস্টি। তারপরে লিখলাম হচ্ছে স্ট্রেংথ। দেখো প্রত্যেকটা শেষে সাফিক্স আছে, মানে আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো আছে। তো এগুলো থাকা মানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা নাউন, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা নাউন। আর যদি প্রশ্ন করে এগুলো কোন নাউন, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনসেপ্টটা কি ধরতে পারছো বাচ্চারা? একটু কমেন্টে জানাও তো, বুঝছো কিনা? কমেন্টে জানাও তো বুঝছো কিনা। বলো, সবাই কমেন্ট করো। 5টা নাউন ক্লিয়ার কিনা? অথবা বলছে ক্লিয়ার। বাকি যারা বলো নাই তারা বলে ফেলো। রিদিকাও বলছে ক্লিয়ার, ঈশিতাও ক্লিয়ার। আচ্ছা, যদি হয় ক্লিয়ার তাহলে যাই আমরা পরবর্তীর দিকে। প্রিয়া সরকারও বলতেছে ক্লিয়ার।
তার মানে আমরা 5 প্রকার নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, 5 প্রকার নাউন আবার একটু আমি রিপিট করি। প্রপার নাউন হচ্ছে সেইটা যেটাকে আমরা কি করি, একদম নির্দিষ্ট একটা নাম, যেমন বললাম বাপ্পি, এটা একটা নির্দিষ্ট ছেলের নাম। বললাম কি দিয়া, একটা নির্দিষ্ট মেয়ের নাম, বা আরো অনেক ছেলে মেয়ে আছে। আবার একটা দেশের নির্দিষ্ট নাম বলতে পারি বাংলাদেশ, একটা ফুলের নির্দিষ্ট নাম বলতে পারি গোলাপ, একটা দেশের নির্দিষ্ট নাম বাংলাদেশ, একটা নদীর নির্দিষ্ট নাম হচ্ছে পদ্মা, একটা ফুলের নির্দিষ্ট নাম হচ্ছে কি বলতো গোলাপ, একটা শহরের নির্দিষ্ট নাম হতে পারে কি ঢাকা। একইভাবে কমন নাউনটা কি, এটা হচ্ছে এক জাতীয় সকল কিছুর নাম বোঝাবে। যখন বললাম বয়, বয় দ্বারা কিন্তু শুধু আমাকে বোঝায় না, পৃথিবীতে যত বালক আছে সকল বালকের একটা কমন নাম বয়। গার্ল, পৃথিবীতে যত বালিকা রয়েছে সকল বালিকার একটা কমন নাম হচ্ছে কি গার্ল। সিটি, সিটি দ্বারা কিন্তু নির্দিষ্ট খালি ঢাকাকেই বোঝায় না, সিটি দ্বারা সে ক্যালিফোর্নিয়াকেও বোঝায়, সিটি দ্বারা ওয়াশিংটন ডিসিকেও বোঝায়, সিটি দ্বারা তোমার খুলনাকেও বোঝায়, সিটি দ্বারা যশোরকেও বোঝায়, সিটি দ্বারা কিন্তু ঢাকাকেও বোঝায়, কুষ্টিয়াকেও বোঝায়। তার মানে প্রত্যেকটা সিটি কিন্তু, আর সিটি যখন বলতেছে নির্দিষ্ট কোনো সিটিকে বোঝাচ্ছে না, পৃথিবীর সকল শহরের একটা কমন নাম হিসেবে সিটি হয়, পৃথিবীর সকল ফুলের একটা কমন নাম হিসেবে ফ্লাওয়ার হয়, সকল নদীর একটা কমন নাম হিসেবে রিভার হয়, সকল দেশের একটা কমন নাম হিসেবে কান্ট্রি হয়। একইভাবে কালেকটিভ নাউন হচ্ছে সকলকে বোঝায় না, আবার একজনও না, কয়েকজন মিলে গঠন হয়, কয়েকজন মিলে গঠন করে আমরা একটা টিম, কয়েকজন মিলে গঠন করে একটা ক্লাস, কয়েকজন মিলে গঠন করে একটা কমিটি, কয়েকজন মিলে গঠন করে একটা পুলিশ, একটা আর্মি, একটা নেভি বাহিনী, কয়েকজন মিলে গঠন একটা জুরি বাহিনী, জুরি বোর্ড, কয়েকজন মিলে কিছু জন বা কিছু পাখির ঝাঁক মিলে গঠন একটা ফ্লক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে ম্যাটেরিয়াল নাউন আসে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেটা যেটা হচ্ছে পরিমাপ, অর্থাৎ ওজনে পরিমাপ করি বা পরিমাণ করি, যেমন 1 কেজি, 1 লিটার বা ভরি, এই যে আমরা পরিমাপ করি এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে গোল্ড, মাটন, ওয়াটার, সল্ট, অয়েল, তারপরে রাইস, আয়রন, উড, এগুলো সবই হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে আমরা বলতে পারি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, যেটা হচ্ছে কোনো কিছু দোষ বা গুণবাচক নাম, যেটা আসলে অনুভব করতে হয়, যেমন কাইন্ডনেস, একটা মানুষের দয়ালু, অনেস্টি, একটা মানুষের সততা, এটা কিন্তু কখনো দেখা যায় না। একটা মানুষ ভালো ব্যবহার করে, সে মানুষকে সেবা করে, মানুষের উপকার করে, সত্য কথা বলে, তাকে দেখে আমরা বলতে পারি সে মানুষটা সৎ। তার মানে তার গায়ে কিন্তু লেখা নাই আমি সৎ, বা তার কোথাও কিন্তু লেখা নেই, তার ব্যবহার আচরণ দেখে আমরা অনুভব করি এই মানুষটা সৎ। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো একটা জিনিস আছে, সাফিক্স যুক্ত নাউনগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স কোনগুলো, TION, SION, SSION, তারপরে নেস, তারপরে হুড, ISM, তারপরে আছে ENCE, ANCE, তারপরে আছে THTY। এগুলো কোনো শব্দের শেষে থাকলে সেটা হয় নাউন, আর সেই নাউনটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কিনা একটু বলো। সংক্ষেপে তোমাদের একটু বলে দিলাম 5টা আর কি নাউনের A to Z আসলে বিস্তারিত আলোচনা। তোমরা একটু জানাও যে এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা, যদি হয় ক্লিয়ার তাহলে আমাদের পরবর্তীতে চলে যাই। তো 5 প্রকার নাউন যদি ক্লিয়ার হয়, আমাদের পরবর্তীতে আরেকটা প্রকারভেদ রয়েছে, সেটা হচ্ছে গণনা। গণনার ভিত্তিতে, যেমন 1টা, 2টা, 3টা, 4টা, ঠিক আছে। এই যে আমরা বলি তোমাকে একটা থাপ্পড় দেব, তার মানে কি থাপ্পড়টা অবশ্যই গণনা করলাম যে 1টা থাপ্পড়, 2টা থাপ্পড়, 3টা থাপ্পড়, তাই না। তারপরে মনে করো অন্য কিছু বলতে পারি, এখানে 10 জন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্ট আছে, তার মানে এটাও গণনা করি। তো গণনার ভিত্তিতে নাউন কিন্তু আবার আমরা কয় ভাগে ভাগ করি, গণনার ভিত্তিতে নাউনকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল। মনে রাখবা এবল মানে কি জানো, এবল মানে হচ্ছে সক্ষম বা যোগ্য, আর কাউন্ট মানে কি, কাউন্ট মানে হচ্ছে গণনা। তার মানে যেটা গণনার যোগ্য সেটা কাউন্টেবল নাউন, আর যেটা গণনার যোগ্য না সেটাকে কি বলবো, সেটাকে কি বলবো বলো। যেটা গণনার যোগ্য সেটা কাউন্টেবল নাউন। আমরা অনেক সময় না, আমরা বইতেও নিজেরা দেখি, যেটা গণনা করা যায় না সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, গণনা করা না গেলে আনকাউন্টেবল নাউন। আসলে কনসেপ্টটা কি, যেটা গণনার যোগ্য বিষয় গণনা করা গেলেই না। যেমন আমি যদি তোমাকে আমার চুলের উদাহরণ দেই, তো আমার চুল আসলে আমি দেখতে পাচ্ছি না, বাট যারা মেয়েরা আছো তারা অবশ্যই ভালো এটা বুঝতে পারবা, তো তাদের চুল তো অনেক বড় বড় হয়। তো যাই হোক,
চুল কিন্তু তোমরা চাইলে একটু নিজেরা ট্রাই করতে পারো, এখানে যেহেতু অধিকাংশই মেয়েরা আসলে ক্লাস করতেছো, তো অধিকাংশই তোমরা একটু ট্রাই করতে পারো। দেখো তুমি চাইলে কিন্তু হয়তো অনেক কষ্ট হয়ে যাবে, বাট চাইলে কিন্তু তুমি একটা, দুইটা, তিনটা এভাবে কিন্তু গণনা করতে পারবা। পারবা না? অবশ্যই পারবা। তাহলে আমি যদি বলি যেটা গণনা করা যায় সেটাই কাউন্টেবল, তাহলে তো আমরা চুলটাকে একটা দুটো করে গণনা করতে পারছি। আমার আসলে চুল ছোট, তো সামনে আসতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা একটু ট্রাই করতে পারো, তোমরা ট্রাই করে দেখো, পারবা একটা, দুইটা, তিনটা করে গণনা করতে পারবা। তার মানে কি চুলটাকে আমরা কাউন্টেবল বলবো? এটা কিন্তু আমরাই লিখি, আমরাই বলি, মানে আমাদের শিক্ষক সমাজ, যে গণনা করা গেলেই কাউন্টেবল। বিষয়টা হচ্ছে ওইটা না, বিষয়টা হচ্ছে যেটা গণনার যোগ্য বিষয়, গণনার যোগ্য হইতে হবে, গণনা করা গেলেই না। যেমন আমরা চুল তো চাইলেই গণনা করতে পারি। চাউল, চাউল কি গণনা করা যায় না? হ্যাঁ, গণনা করতে কষ্ট হবে, কিন্তু চাইলেই তো আমরা গণনা করতে পারি। তো গণনা করা গেলে যদি কাউন্টেবল হয়, তো চাউলকেও তো আমরা কাউন্টেবলই বলতে পারবো, তাই না? বিষয়টা হচ্ছে এটা। বাট কনসেপ্টটা হচ্ছে সেটা না, কনসেপ্টটা যেটা আসলে গণনার যোগ্য সেটাকে আমরা কাউন্টেবল বলবো। ঠিক আছে? যেমন চুল তো একটা গণনার যোগ্য বিষয় না। চুলকে আসলে গণনা করে কেউ? এটা গণনা করাও সম্ভব না। মানে আমরা গণনা করলে সারাদিন রাত চলে যাবে, তাও আসলে কি গণনা করা যায় না। ঠিক আছে? তো এজন্যই কনসেপ্টটা কি, যেটা গণনার যোগ্য বিষয় সেটা কাউন্টেবল, গণনার যোগ্য যেটা না সেটা আনকাউন্টেবল। যেমন চুল কি, চুল গণনা করা গেলেও এটা তো একটা গণনার যোগ্য বিষয় না, বা এটা তো কেউ তো গণনাও করে না। চাউলও তো কেউ গণনা করে না, একটা চাউল, দুইটা চাউল, তিনটা চাউল, এভাবে তো কেউ গণনা করে না। তার মানে এটাও গণনার যোগ্য বিষয় না। আর গণনার যোগ্য বিষয় না হলে সেটা আনকাউন্টেবল, গণনার যোগ্য বিষয় হলে সেটা কাউন্টেবল নাউন। ক্লিয়ার? কনসেপ্টটা কি ধরতে পারছো তোমরা? তোমরা কি কনসেপ্টটা ধরতে পারছো বাচ্চারা? বাচ্চারা একটু জানাও, ধরতে পারছো কিনা? যদি ধরতে পারো তাহলে আমি উদাহরণ দিই। যেমন কাউন্টেবল নাউনের কয়েকটা উদাহরণ দিই, কিন্তু পরীক্ষা তোমাদের আসবে হচ্ছে আনকাউন্টেবল থেকে। ঠিক আছে? এখান থেকে কাউন্টেবল নাউন, যেমন বয়, আমি গণনাই করতে পারি একটা দেশে কতজন বালক আছে, এটা গণনা করা গেলেই মানে তার মানে কি সেটা আমরা কাউন্টেবল নাউন বলবো। একটা, আমরা তো এই যে আদমশুমারিতে বলে যে বাংলাদেশে এতটা ছেলে এতটা মেয়ে আছে, তো এটা গণনা করেই তো বলে। তার মানে বয়, গার্ল, স্টুডেন্ট, এরকম অসংখ্য কাউন্টেবল নাউন আছে যেগুলোকে আমরা গণনা করতে পারি, যেগুলোকে কি করতে পারি, যেগুলোকে কি করতে পারি, গণনা করতে পারি। গণনা করতে পারলে সেগুলোকে আমরা কাউন্টেবল বলবো। তো আমাদের মূল বিষয় হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিছু আনকাউন্টেবল নাউন আছে যেগুলো শুনলে তো আমাকে তোমরা মারতে চাইতে পারো। তো প্রথমেই আমি একটা ওয়ার্ড লিখি, মানি। মানি মানে কি আগে বলো? বলো তো, মানি মানে কি? মানি মানে কি বলো? কে কে আছো বলো, মানি মানে কি? কেউ নেই, কেউ পারো না? আহারে দুঃখ, কই ফেলবো এই দুঃখ আমি? মানি অর্থ তোমরা জানো না, নাকি আমার কাছে কমেন্ট আসতেছে না? কোনটা সমস্যা, আমার নাকি তোমাদের? এই যে অনেকেই তো লিখছে, কেউ লিখেছে পয়সা, বাহ, কারেন্সি, অর্থ, টাকা। যে বলছো মানি অর্থ টাকা, মানি অর্থ যে টাকা বলছো, আমার কথা হচ্ছে ভারতে মানি অর্থ তারা কি বলে? তারা বলা হচ্ছে রুপি। আমেরিকায় কি বলে? ডলার। ইংল্যান্ডে কি, ইংল্যান্ডে কি বলে জানি না, যাই হোক ইউরো আছে, একটা একটা পাউন্ড আছে, আর আচ্ছা আমরা বলি টাকা। তো মানি অর্থ যদি টাকাই হয়, মানি অর্থ যদি টাকাই হয়, তাহলে ভারতে কেন টাকা বলে না? মানি অর্থ যদি টাকাই হয়, আমেরিকা কেন টাকা বলে না? মানি অর্থ যদি টাকাই হয়, তাহলে অন্যান্য দেশটা এই রুপি, পাউন্ড, ডলার, ইউরো এগুলো কেন ইউজ করে? মানি অর্থ আসলে অর্থ, মানির অর্থই অর্থ, অর্থ সম্পত্তি বলি না, ওই অর্থ। মানি অর্থ আসলে টাকা না, মানি অর্থ হচ্ছে অর্থ, মানে অর্থই হচ্ছে অর্থ। হ্যাঁ, মানের মানে বাংলা অর্থ হচ্ছে অর্থ, অর্থ সম্পত্তি। আর মানে হচ্ছে বাবা, মানে হচ্ছে কি বাবা। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ছেলে। বাবাকে আমরা গণনা করতে পারি না, গণনা করতে পারি কি এগুলোকে? আমরা টাকা গণনা করতে পারি, আমরা ইউরো গণনা করতে পারি, আমরা ডলার গণনা করতে পারি, আমরা রুপি গণনা করতে পারি, আমরা পাউন্ড গণনা করতে পারি। আমরা বলি এত ডলার,
আমরা বলি $222 মিলিয়ন নেইমার বার্সা থেকে পিএসজিতে চলে গেল। তার মানে এটা গণনা না করলে 222 কেমনে বললাম, গণনা করেই বললাম, মিলিয়ন পাউন্ড, তাই না, পাউন্ড। তারপরে বলি যে এত ডলারে এইটা, মানে আমরা কি বলি যে এখন ডলারের পরিমাণ বেড়ে গেল, $1 সমান এত, তো গণনা না করা গেলে $1 কেমনে বললাম। এই যে 500 টাকায় তুমি একটা শার্ট কিনেছো, তার মানে কি টাকা অবশ্যই গণনা করা যায়। এত মিলিয়ন ইউরোতে মনে করো যে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, তার মানে এটা গণনা করা যায়। বাট মানি গণনা করা যায় না। মূল কথা হচ্ছে মানি হচ্ছে বাবা, মানি হচ্ছে বাবা যার সন্তান হচ্ছে অনেকগুলো, তার তার সন্তানের শেষ নাই। আমি এইগুলো জানি তাই এগুলো বললাম। এরকম পৃথিবীতে আরো অনেক কারেন্সির নাম আছে, শুধু যে এগুলোই তা না, আরো অনেক কারেন্সির নাম আছে। এটা তোমাদের জিকেতে পড়বা, যখন মুদ্রা পড়বা, দেশ ও মুদ্রা, তখন ওটা আসবে। তো বিষয়টা কি, মানিকে আমরা গণনা করি না, গণনা করি কি মানির ছেলেকে। তো মানির ছেলে বাংলাদেশে টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার, আরেক জায়গায় পাউন্ড, আরেক জায়গায় ইউরো, তো এই জিনিসগুলোকে গণনা করতে পারি। বাট মানি অর্থ হচ্ছে অর্থ, অর্থ সম্পত্তি, যেটা আমরা গণনা করতে পারি না। তো সেটাকে বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। একটু কাইন্ডলি তোমরা একটু জানাও যে তোমরা এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু বলো। আনকাউন্টেবল নাউন আরো হতে পারে, যেমন আমরা বলতে পারি হচ্ছে এখানে নিউজ, আবার বলতে পারি ইনফরমেশন, মানি, নিউজ, ইনফরমেশন, যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, হ্যাঁ আমি সেগুলোই দিচ্ছি। মানি, নিউজ, ইনফরমেশন, তারপরে ইকুইপমেন্ট, ফার্নিচার, অ্যাডভাইস। ওয়াটার অর্থ পানি বোঝালে অবশ্যই সেটা গণনা করা যায় না। ওয়াটার মানে পানি, তোমরা কি পানি গণনা করতে পারো? বলো একটা পানি, দুইটা পানি, আমাকে একটা পানি দে তো। কে কে বলো, হাত তোলো। কেউ কি বলো যে আমাকে একটা পানি দে তো, আমাকে দুইটা পানি দে, আমাকে তিনটা পানি দে, এটা কিন্তু আমরা কেউ বলি না। তো আমরা কিন্তু ওয়াটারকে গণনা করতে পারি না। ঠিক একইভাবে এগুলোকে আমরা গণনা করতে পারি না, এজন্য আমরা এগুলোকে বলবো আনকাউন্টেবল। আর এগুলো লিখে নাও, যদি ভাগ্যে থাকে দেখবা যে এগুলোকে আনকাউন্টেবল থেকে আসলে এগুলোর মধ্য থেকে চলে আসবে, ঠিক আছে। যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, অবন্তিকা রয় পিঙ্কি বলছে ক্লিয়ার, রিদিকা লাগেজ বলছে আরো একটা এক্সট্রা বাড়াই দিছে, তার মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলো যদি হয় ক্লিয়ার, তাহলে আমরা আমাদের পরবর্তী কনসেপ্টের দিকে চলে যাব। এবং এগুলো আমি যে পড়াচ্ছি এগুলো প্র্যাকটিস করবা কোথা থেকে, তোমরা আসপেক্টের ডিপ্লোমা ইন নার্সিং এবং বা যারা বিএসসি তে পরীক্ষা দেবা বিএসসি নার্সিং বইটা কালেক্ট করে নেবা। কালেক্ট করে আমার এই পড়াটা একদম এইভাবেই দেওয়া আছে, এবং প্রত্যেকটা রুলস পড়াচ্ছি, প্রত্যেকটা রুলসের পরে 5টা করে এক্সাম্পল পাবা। তো এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা, রুলস শেষ, তারপরে 70-80টা প্র্যাকটিস আছে সেগুলো করবা, তারপরে প্রিভিয়াস ইয়ার্সের প্র্যাকটিস আছে সেগুলো করবা, তারপরে সেলফ টেস্ট আছে সেগুলো করবা। তার মানে প্র্যাকটিসের পর প্র্যাকটিস, এত প্র্যাকটিস। আমার মনে হয় আমার 10টা টপিকে যা প্র্যাকটিস আছে, অন্যান্য বাজারে যে বইগুলো, সেই বইতে পুরো বই মিলেও এত প্র্যাকটিস নেই। 10টা টপিকে যত প্র্যাকটিস আছে, প্রত্যেকটা টপিকে অ্যাভারেজে 1 থেকে 150 থেকে 200টা তোমরা প্রশ্ন পাবে। এতগুলো প্রশ্ন প্র্যাকটিস করার পরে একটা টপিক আসলে কিছু আর লাগেই না, একেবারেই লাগে না। কয়টা রুলস আছে, না হয় 10-15টা রুলস হবে একটা টপিকে, প্রত্যেকটা রুলসে 5টা তো রুলসের নিচে আছেই, আবার র্যান্ডমলি দেওয়া আছে 4-5টা করে, আবার প্রিভিয়াস ইয়ার্সে 2-1টা করে আছে, আবার সেলফ টেস্টে 2-3টা করে আছে। তো একটা রুলসের অধীনে যখন তুমি 10-15টা প্র্যাকটিস করবা, তোমার আসলে আর কি লাগবে বলো, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখবা যে এগুলো আনকাউন্টেবল নাউন, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। একজন বলছে শ্বাস, টাইম, সাপ, 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 এটা কি কাল নাগিনে নাকি কোন সাপ বলো তো। তো কাউন্টেবল এবং আনকাউন্টেবলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু সেই দিকে যাই, যেখান থেকে আসলে পরীক্ষায় আসতে পারে কাউন্ট এবং আনকাউন্ট বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেমন কাউন্টেবল নাউনের সাথে আমরা চাইলেও না, কাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত করতে পারবো, কিন্তু আনকাউন্টেবলে পারবো না, এটা মনে রাখবা। কাউন্টেবল নাউনের পূর্বে এ এন বসে, আনকাউন্টেবলে বসে না। কাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে, নাম্বার মানে কি 1 2 3 4 এগুলো নাম্বার বসে, আনকাউন্টেবলে বসে না। যেমন একটা কাউন্টেবল নাউন নিলাম বয়, বয় তো গণনা করা যায়, তার মানে বয়
এখন এস বাই এস যুক্ত করতে পারবো যেহেতু এটা কাউন্টেবল, তার মানে বয়েজ, এটা সঠিক। এ বয় আমরা করতে পারবো কারণ কাউন্টেবলের পূর্বে এ বসে, এটাও সঠিক। আমরা নাম্বারও বসাতে পারবো, আমরা বলতেই পারবো 1 2 3 4, এগুলো আমরা বলতে পারবো, এটাও সঠিক। বাট একইভাবে এদিকে আমরা যদি নেই ইনফরমেশন, ইনফরমেশন কি একটু আগেই লিখে দিয়েছিলাম, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, তাহলে ইনফরমেশনের সাথে যদি এস যুক্ত করি তাহলে সেটা ভুল, কারণ আনকাউন্টেবলের সাথে এস বাই এস হয় না। একইভাবে আমরা এই ইনফরমেশন যদি বলি তাহলে সেটাও হবে না, কেন? কারণ তোমার আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেলও বসে না, তার মানে এটাও ভুল। একইভাবে আমরা যদি নাম্বার বসে বললাম টু ইনফরমেশন, তাহলেও কি সেটা ভুল। কেন ভুল? কারণ আমরা জানি কি আনকাউন্টেবলের সাথে এস বাই এস হয় না, আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবলের পূর্বে নাম্বার বসে না। তো যেহেতু এগুলো বসে, সেজন্য তিনটাই কি ভুল, বাট এগুলো সবগুলো সঠিক কারণ এগুলোতে বসে। বুঝছো কিনা? বুঝছো কিনা? বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে চলো আমরা ক্লাসের দিকে সবাই একটু মনোযোগ দাও, ক্লাসে ফিরে আসো। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে যেতে পারি, তাই না? পরবর্তী কনসেপ্টে চলো যাই। পরবর্তী কনসেপ্টটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার মিন্স আমরা দেখবো যে কোন ডিটারমিনার গুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে আর কোন ডিটারমিনার গুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। তো কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে ম্যানি, ফিউ, এ ফিউ, নাম্বার অফ। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে মাস, লিটল, এ লিটল, অ্যামাউন্ট অফ। আর উভয় মানে বোথ, যেগুলো কাউন্টেবলও বসে আনকাউন্টেবল বসে, এমন হচ্ছে আছে হচ্ছে সাম, অ্যানি, তারপরে আছে হচ্ছে এ লট অফ অথবা লটস অফ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলবো, এগুলোকে বলবো হচ্ছে ডিটারমিনার। অনেকেই কমেন্ট করতেছো আসলে আমার ফোনে চার্জ নেই, তো পাশে চার্জ চলতেছে আর আমি এদিকে ক্লাস নিচ্ছি, বুঝছো? এজন্য কমেন্ট পড়তে একটু বাঁকা হতে হচ্ছে। চলো, অর্থাৎ কাউন্টেবল নাউন হলে আমরা এই ডিটারমিনার গুলো ব্যবহার করব, আনকাউন্টেবল হলে এগুলো ব্যবহার করব। আর এইগুলো হচ্ছে এমন যেটাকে থার্ড জেন্ডার বলে না, যে ছেলে নাকি মেয়ে বোঝাই মুশকিল, তো যাই হোক সেদিকে না যাই। এগুলো হচ্ছে এমন বিষয়, এগুলো হচ্ছে কাউন্টেবলের পূর্বেও বসে, আনকাউন্টেবলের পূর্বেও বসে। এখানে তুমি এগুলোকে যেখানে বসাবা সেটাই সঠিক। এটা যদি কাউন্টেবলের পূর্বে বসাও তাও সঠিক, আনকাউন্টেবলের পূর্বে বসাও তাও সঠিক। এগুলোকে যেখানে বসাবে সেখানেই তারা সঠিক, কারেক্ট। বাট মূল আলোচ্য বিষয় হচ্ছে এইগুলো। তো আমি যখন বলবো হচ্ছে, মনে করো বললাম হচ্ছে ফার্নিচার, ফার্নিচার তো একটু আগেই বললাম এটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে যদি আমি এগুলো বসাই তার মানে ভুল হবে, কেন? কারণ এখানে লেখা আছে এগুলো শুধু কাউন্টেবলের পূর্বে বসবে, তখন তার এগুলো বসবে না। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন তার মানে এখানে অবশ্যই আমার এগুলো বসাতে হবে। এখানে আমরা লিটল বসাতে পারবো, এ লিটল বসাতে পারবো, এগুলোতে কোনো অসুবিধা নেই, এগুলো সঠিক। কেননা যেহেতু আনকাউন্টেবল এজন্য আমাদের আনকাউন্টেবল বসাতে হবে। বাট একইভাবে আমরা যদি কাউন্টেবল বসাই, যেমন বয়েজ, বয়েজটা কি বলতো, বয়েজটা কাউন্টেবল, তখন আর এগুলো বসালে হবে না, তখন বসাতে হবে এই কাউন্টেবল নাউনের গুলো। তখন আমরা বসাতে পারি ম্যানি বয়েজ, বা বসাতে পারি ফিউ বয়েজ, বা বসাতে পারি এ ফিউ বয়েজ। তখন এগুলো বসালে কিন্তু কারেক্ট। অর্থাৎ তোমার নাউনটা তো আমরা প্রথমে চিনাইছি যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। কাউন্টেবল হলে এই ডিটারমিনার গুলো বসবে, আনকাউন্টেবল হলে এই ডিটারমিনার গুলো বসবে। আর এইগুলোর কথা হচ্ছে চিন্তার কিছু না, এগুলো উভয়ের পূর্বে বসবে, তুমি যেখানে বসাবা সেটাই কারেক্ট। বাট এগুলো হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে তোমার জানা লাগবে, বুঝছো?
ডিটারমিনার ক্লিয়ার? ডিটারমিনার হচ্ছে, মনে করো আমি উদাহরণ একটা দেই, কি দেব, মানি। এখানে বলো তো দুইটা অপশন, এখানে লিটল হবে নাকি ফিউ হবে, এই দুইটার মধ্যে কোনটা হবে? তোমরা এইটা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো। মানের পূর্বে তোমরা কোনটা বসাবা বলো? মানের পূর্বে তোমরা কোনটা বসাবা, লিটল বসাবা নাকি ফিউ বসাবা? বলো তো কোনটা বসাবা? কমেন্ট করো সবাই, কমেন্ট করলো ক্লিয়ার, আমি চাইলাম কি আর দিয়া লিখলো কি, বলো বাচ্চারা বলো। এই যে অথ লিখছে লিটল, ব্রিলিয়ান্ট। শেলিও লিখছে লিটল, ব্রিলিয়ান্ট। ঈশিতা সরকারও লিটল। ওয়ালাইকুম আসসালাম। লিটল মানি, আবার টাকার ইমোজিও দিয়ে দিয়েছে। যাই হোক, মানিটা যেহেতু আনকাউন্টেবল নাউন, এজন্য আমার আনকাউন্টেবল ডিটারমিনেন্ট বসাতে হবে। ফিউ হচ্ছে কি কাউন্টেবল, এজন্য ফিউ হবে না। আর লিটলটা কি, এজ আনকাউন্টেবল, এজন্য আমার লিটলটাই সঠিক। অক্ষে ডান। তার মানে আমার আমরা 5 প্রকার নাউন দেখলাম, তারপরে কাউন্টেবল আনকাউন্টেবল দেখলাম, তারপরে দেখলাম ডিটারমিনার, তারপরে সাফিক্স। টোটাল 4টা জিনিস আমাদের দেখা শেষ। এবার আমাদের আরো একটা পার্ট রয়েছে, পজিশন অফ নাউন। তো আপাতত আমাকে সব একটু কমেন্টে জানাবা যে বিগত 4টা পার্ট পড়ানো হয়েছে, এই 4টা পার্ট তোমার কাছে ক্লিয়ার কিনা, এই 4টা পার্ট তোমার কাছে ক্লিয়ার কিনা তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। বলো এই 4টা পার্ট তোমার কাছে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, জানিয়ে দাও। আচ্ছা চলো, আমরা তাহলে আমাদের পরবর্তী পার্ট হচ্ছে পজিশন অফ নাউন। পজিশন মানে কি, অবস্থান। আচ্ছা তার আগে আমাকে বলো, এই পজিশনটা কোন পার্টস অফ স্পেস, কোন পার্টস অফ স্পেস বলো? এটা কিন্তু অলরেডি ক্লাসে শেখাইছি। বলো পজিশন কোন পার্টস অফ স্পেস, বলো তো, বলো তো, দ্রুত বলো। আমরা শীঘ্রই ক্লাস শেষ করে দেবো, একটু সাথে থাকো, আমাদের আরেকটা পার্ট, এই পার্টটা শেষ হলেই তারপরে তোমাদের বলে দেবো কোন জিনিসগুলো তোমরা ভালো করে পড়বা, বুঝছো? ক্লাস শেষে আমি তো সম্পূর্ণ টপিক পড়াই দিলাম, পড়াই দেওয়ার পরে আবার তোমাদের স্পেসিফিক বলবো যে এই এই জিনিসগুলো তোমরা বাসায় একটু ভালো করে পড়বা, তাহলে তোমাদের কমন পড়ার সম্ভাবনাটুকু একটু বেড়ে যাবে। ঠিক আছে, এটা সম্পূর্ণটা আরেকটু ওয়েট করো। আপনার ক্লাস প্লাস আসপেক্ট পড়লে তুমি যদি সেইভাবে পড়ো তাহলে 20-এ 20ই পাবা, 18 না। তুমি যদি আমি তোমাকে বলি, গ্রামার থেকে আমি গত দিনে দেখাইছি, গ্রামারে বলছিলাম 12টা প্রশ্ন, 11 থেকে 12টা প্রশ্ন বা 13টা প্রশ্ন গ্রামার থেকে আসবে, 7 থেকে 8টা ভোকাবুলারি আসবে। তো 7 থেকে 8টা ভোকাবুলারির মধ্যে তুমি যদি আসপেক্ট খুব ভালো মতো পড়ো, ওখানে অবশ্যই 5-6টা পর্যন্ত তুমি কমন পড়ার সম্ভাবনা তো আছেই, ভাগ্যে থাকলে 7-8টাই পেয়ে যাবে। হ্যাঁ, আর গ্রামার থেকে যা আসবে তুমি আমার ক্লাসের মধ্যে থেকে পাবা। আমার ক্লাস আর বই যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য তো আর আটকাবে না। ঠিক আছে, ঠিক আছে। চলো, পজিশন শব্দের শেষে টিআইওএন আছে মানে এটাকে আমরা নাউন বলবো। চলো, পজিশন অফ নাউন। আমি একটু পরে তোমাদের বলে দেবো যে নাউন থেকে তোমরা আসলে কোনটা কোনটা পড়বা। সম্পূর্ণটা তো পড়া লাগবে, বাট কোনটা পড়লে বেশি গুরুত্বপূর্ণ। পজিশন অফ নাউন অর্থাৎ বাক্যের কোন কোন অবস্থান, বাক্যের কোন কোন জায়গায় আসলে নাউন বসে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে, মনে রাখবা, আর্টিকেল মানে আর্টিকেল, প্রেপজিশন বা আরেকটা কি আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন যদি বলো যে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো,
তাদের জন্য লিখে দিই, কারণ অনেকেই চিনো না। প্রিপোজিশন সবাই চিনো, অ্যাট, অন, বাই, ফ্রম, উইথ, এগুলো প্রিপোজিশন। আর্টিকেল এন্ড এটাও চিনো, বাট পজিটিভ অ্যাডজেক্টিভ যারা চিনো না তারা একটু লিখে নিতে পারো। যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো দিয়ে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন বা আর্টিকেল, এরপরে যেই পার্টস অফ স্পিচটা বসে, এরপরে যে পার্টস অফ স্পিচটা বসে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। তোমার আর্টিকেল, প্রিপোজিশন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে যেটা বসবে সেটা অবশ্যই তোমার কি, নাউন হবে। তো নাউন আমি যতটুকু পড়াচ্ছি এটা জাস্ট আমাদের বই থেকে তুমি যাবা, মানে তোমাকে একটা বিষয় বললাম না গতদিন যখন পড়াইছি, তখন একটা কথা বলছি কি, যে যখন একটা টিচার তোমাকে পড়াবে, টিচার তো পড়াই, মানে টিচার না, একজন রাইটার অর্থাৎ একজন লেখক, তুমি যে বইটা বাসায় পড়তেছো সেই বইটা যে লিখছে সে যখন তোমাকে পড়াবে, অর্থাৎ ওই বইটা কিভাবে লেখা, কিভাবে পড়লে তোমার জন্য উপকার হবে, এটা একটা লেখকের থেকে ভালো তো কেউ বলতে পারবে না। তো আমি যেভাবে পড়াচ্ছি এই জিনিসটাই তুমি যখন বইতে দেখবা, তোমার আসলে যা দেখবা দেখবা সবই তোমার হয়ে যাচ্ছে। আর বই থেকে যে যে পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, তো প্র্যাকটিস করতে করতে তুমি হাঁপায়ে যাবা। আর প্র্যাকটিস করতে করতে একটা সময় মনে হবে যে এই নাউন থেকে প্রশ্ন আসলে আমার একটাও মিস যাবে না। যে একজন কমেন্ট করছো না যে আসপেক্ট ক্লাস আপনাদের ক্লাস করলে 18 পাওয়া সম্ভব কিনা ইংরেজিতে, আমি তো বললাম যে তুমি যদি সেই ডেডিকেশন অনুযায়ী পড়ো 20 পাওয়াটা সম্ভব। কারণ গ্রামারে যেগুলো আসবে আমি পড়াচ্ছি, আর আমাদের বই থেকে যে প্র্যাকটিসটা করবো ওখান থেকে, যেমন বিগত বছরের একটু খেয়াল করে দেখো, ইংরেজির কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমাদের বই থেকে ছিল। আর বিগত বছর থেকে এই বছরে, তা গত দিনে আমি বলছি, ইংরেজি অংশে একদম আকাশ পাতাল তফাৎ করছি। ঠিক আছে, তো বইটা একটু তোমরা নিয়ে দেখবা, লাইব্রেরিতে গিয়ে দেখবা, অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমাদের ক্লাস যদি করো, বইগুলো পড়ো, তাহলে তোমার প্রস্তুতির জন্য আসলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, যদি একটু পরিশ্রম করতে পারো। আর্টিকেল, প্রিপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল বা প্রিপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলোর পরে যখন একটা ওয়ার্ড থাকবে সেটাকে আমরা নাউন বলবো। ঠিক আছে, আমি একটা ওয়ার্ড বলতেছি, আই ওয়াক, এটা কোন পার্টস অফ স্পিচ? দেখো প্রত্যেকটা দিয়েছি আমি, আন্ডারলাইন করে দিয়েছি, এগুলো কোন পার্টস অফ স্পিচ যদি তুমি বুঝতে পারো কাদের ক্লাস চলতেছে। এটা হচ্ছে ক্লাস চলতেছে হচ্ছে এটা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য আসপেক্ট সিরিজের সৌজন্যে তোমাদের ক্লাসটা চলতেছে। আসপেক্টের এক সেট নার্সিং বই, পাশাপাশি আমাদের ক্লাসগুলো যদি করো নিয়মিত, প্রত্যেকটা টিচারের ক্লাস ইতিমধ্যে পেয়ে গেছো। আর প্রত্যেকের পাওনায় হয়তো বা নাজমুল ভাই পেয়েছে, আমার পেয়েছে, এবং ধারাবাহিকতায় প্রত্যেকের ক্লাস পাবা। তোমাদের রুটিনটাও অনেক, একজন বলছো ভাই এখনো রুটিন পায় নাই, তো রুটিনটা আমরা আজকালের মধ্যে প্রকাশ করবো। একটু সমস্যা হচ্ছে টিচার জটিলতা বলতে টিচারগুলোর একটু শিডিউল ব্যস্ততা রয়েছে, তো কে কখন ফ্রি আছে, ফ্রি বুঝে টাইম দিয়ে দিলাম, বাট টিচার আসতে পারলো না, এটা তোমাদের জন্য ক্ষতি। তো এজন্য প্রত্যেকটা টিচারের আসলে আমরা শিডিউলটা নিতে আগে চেষ্টা করতেছি যে কে কবে ফ্রি আছে, সে ফ্রি অনুযায়ী আমরা আসলে একটা রুটিন করব এবং রুটিন করে তোমাদের দিয়ে দেবো। ইতিমধ্যে দেওয়ার কথা ছিল, বাট আসলে আমরা এখনো দিতে পারিনি, এর জন্য দুঃখিত। আমরা আগামী কাল পরশুর মধ্যে আমাদের পেজে কিন্তু রুটিনটা প্রকাশ করে দিব। আমি আজকে বলে যাব যাতে রুটিনটা খুব শীঘ্রই প্রকাশ করে, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, চলো। যেমন এখানে এ আছে, এটা কি, এ এন্ড একটা আর্টিকেল, আর্টিকেলের পরে যাই বসাও সেটা নাউন, তার মানে হোয়ালটা নাউন। ফ্রম একটা কি, প্রিপোজিশন। লাভস কাম ফ্রম হেভেন, হেভেন মানে কি, স্বর্গ, ভালোবাসা স্বর্গ থেকে আসে, আসে আমাদের মধ্যে থাকে, আমরা খুব আনন্দ করি, মজা করি, পরে কি করে আমাদের নরকে ঢোকাই দেয়, তাই তো।
পরে দেখা যাচ্ছে কি হয়ে টয়ে একদম সেকা টেকা খায়ে অবস্থা খারাপ, পরে ভালোবাসার স্বর্গ থেকে আসে, এসে আমাদের মধ্যে বাসা বাঁধে। বাসা বেঁধে কি করে, আমাদের একদম নিচে নরকের মধ্যে পাঠাই দেয়। এটাই হচ্ছে ভালোবাসা। তার মানে ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যেটাই বসবে সেটা হচ্ছে নাউন। এখন নর্মালি আমরা জানি অ্যাবভ, যদি আমি তোমাকে বলে যে অ্যাবভ কি, তার মানে তোমরা সবাই বলবে একটা প্রিপোজিশন। অ্যাবভ নর্মালি একটা প্রিপোজিশন, বাট যখন বলবো এই বাক্যে অ্যাবভটা কি, তখন এটা নাউন। কেন? কারণ ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যেটাই বসুক সেটা নাউন। প্রিপোজিশনের পরে যেটাই বসুক সেটাকে কি বলবো, সেটাকে আমরা নাউন বলবো। কি বলবো? নাউন। হার হচ্ছে একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যেটাই বসে সেটা নাউন, আর শব্দের শেষে টি ওয়াই থাকলেও সেটা নাউন। তার মানে এগুলো নাউন, সবগুলোই নাউন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, একটু জানাও এটা ক্লিয়ার কিনা। এই ওয়ার্ডগুলোর পরে যখন একটা ওয়ার্ড থাকবে তখন সেটাকে আমরা নাউন বলবো। ক্লিয়ার না হলে বলো যে ভাইয়া ক্লিয়ার না। ক্লাস শুরু হয়েছে সন্ধ্যা 7টার দিকে। আমরা 1-2 দিনের মধ্যে রুটিন প্রকাশ করব, তখন তোমরা বুঝতে পারবা যে আমাদের কোন দিন ক্লাস আছে এবং কয়টায় ক্লাস আছে, কোন টপিকের ক্লাস, কোন সাবজেক্টের ক্লাস। একদম পূর্ণাঙ্গ রুটিন একটা প্রকাশ করব আমরা, আজকালের মধ্যে আসলে প্রকাশটা করে দিব। ঠিক আছে? এটা হচ্ছে নার্সিং পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতি। এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো ক্লাস পসিবল, অর্থাৎ তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। এখানে তুমি টপিক ওয়াইজ ক্লাস পাবা, গাইডলাইনমূলক ক্লাস পাবা, সাজেশন ক্লাস পাবা, ম্যারাথন, সবগুলো ক্লাস কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। ঠিক আছে? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের আরো একটা রুলস দেখি। চলো। দা এবং অফের মাঝে যেটা বসে সেটা হচ্ছে নাউন। ঠিক আছে? এবং সেই নাউনটাকে আমরা বলবো কমন নাউন। অর্থাৎ দা এবং অফ এর মাঝে যেটা বসে সেটাকে বলবো নাউন। এখন যদি আমার প্রশ্ন যদি বলি সেটা কোন নাউন, সেটা হবে কমন নাউন। যেমন আমি বলতে পারি কি, দা ফার্নিচার অফ দিস অফিস উইল বি সোল্ড। এখন বলো তো এটা কি, কোন পার্টস অফ স্পিচ? আগে প্রশ্ন বুঝবা, এটা কোন পার্টস অফ স্পিচ? বলো, এটা কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ বললে এটা হবে হচ্ছে নাউন। আর যদি প্রশ্নটা এমন হয় যে এটা কোন নাউন, মানে নাউনের প্রকারভেদ, তখন সেটা হবে কমন নাউন। এখন তোমরা আমাকে গালি দিতে পারো যে ভাইয়া একটু আগে ফার্নিচার বললেন ম্যাটেরিয়াল নাউন, এখানে হয়ে গেল কমন নাউন, বিষয়টা কেমন না? মনে রাখবা, দা এবং অফের মাঝে যেটা বসবে সেটা অলওয়েজ কমন নাউন, সেটা যাকেই বসাও না কেন। দা এবং অফ এর মাঝে যেটা বসে সেটা কমন নাউন, সেটা যেই নাউনই বসুক সেটা কমন নাউন হয়ে যাবে। এটা ট্রান্সফরমেশন অফ নাউন, অর্থাৎ একটা দেখা যাচ্ছে একটা প্রপার নাউনও কমন নাউন হয়ে যায়, একটা কালেকটিভ নাউনও হয়ে যায়, একটা ম্যাটেরিয়াল নাউনও কমন নাউন হয়ে যায়। দা এবং অফ এর মাঝে তুমি যেটাই বসাও সেটাই হয়ে যাবে কি, কমন নাউন, সেটাই হয়ে যাবে কমন নাউন। ঠিক আছে? সেটা কি হয়ে যাবে, কমন নাউন। বুঝতে পারছো? সেটা কি হয়ে যাবে, কমন নাউন। এই হচ্ছে আমাদের নাউনের আলোচনা। যদি বুঝতে পারো, নাউন কিন্তু আমরা পুরোটাই শেষ করে দিয়েছি। নাউনের প্রথমত আমরা প্রকারভেদ পড়াইছি, 5 প্রকার। প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, প্রত্যেকটার বিস্তারিত উদাহরণ সহ কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি। তারপরে তোমাদের কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কাকে বলে কি বিস্তারিত আলোচনা করছি। কাউন্টেবল আনকাউন্টেবলের বৈশিষ্ট্য দেখাইছি 3টা করে। তারপরে ডিটারমিনার দেখাইছি, কোনটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, কোনটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, কোনটা উভয়ের পূর্বে বসে, সবকিছুই দেখাইছি। এবং সর্বশেষ দেখাইছে হচ্ছে পজিশন অফ নাউন, যেমন আর্টিকেল বা প্রিপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, দা এবং অফের মাঝে নাউন বসে, যেটা বসে সেটাকে কমন নাউন বলে। প্রত্যেকটাই কিন্তু আজকের ক্লাসে আমি দেখাইছি। তো বলো তোমরা এতটুকু ক্লিয়ার কিনা? যদি হও ক্লিয়ার তাহলে তোমাদের বলে দিতে হবে, মানে কোন কোন রুলসটা গুরুত্বপূর্ণ এটা কি তোমাদের বলে দেওয়া লাগবে? কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি বলি।
বলো বলো দেখি সবাই। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো সবাই মোটামুটি। বলে দেব যে কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কোনটা পড়বা। স্যার আপনার মাথাটা আমাকে দিবেন। মাথাটা কি করবা, আমি যা পড়াচ্ছি সেইগুলোই নিয়ে যাও, বাসায় নিয়ে যেয়ে এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবা এগুলো বেশ কয়েকবার প্র্যাকটিস করো, বুঝছো? তাহলে আর কিছু লাগবে না, অনেকবার প্র্যাকটিস করো। আসপেক্টের সাথে থাকো, আসপেক্টের বই প্লাস আমাদের এই ক্লাস প্লাস গাইডলাইন মেনে চললে তোমার জন্য 100%ই এনাফ। এই যে অনেকেই বলছে বলে দেন, বলছে বলে দেন, তার মানে বলে দেব নাউনটা, নাউনের কি কি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই বসেছিলা যে ভাইয়া বলে দেন যে কোনটা কোনটা পড়বো কোনটা কোনটা পড়বো না। যারা এই অপেক্ষায় ছিলা তাদেরকে বলি যে আমি আসলে কোনো আজাইরা জিনিস পড়াই না, বুঝছো? আমি কোনো আজাইরা জিনিস পড়াই না, অর্থাৎ তোমাদের যা যা পড়াইছি প্রত্যেকটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ। যে অনেকে আসেছিল ভাই এতগুলো রুলস পড়াইলো, তার মানে হয়তো বা কোন জিনিসটা শেষে গুরুত্বপূর্ণ। যে গুরুত্বপূর্ণ বলেই দিলাম, রুলস গুলো আমি বলছিলাম না যে বলে দেবো কোন কোন রুলস গুরুত্বপূর্ণ, এখন বলেই দিলাম যে আমি যেগুলো পড়াইছি সবগুলোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমাদের কি করতে হবে, সবগুলোই পড়তে হবে, সবগুলোই মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি কি করবা, তার পাশাপাশি আসপেক্টের বই থেকে হিউজ লেভেলের প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসটা করে ফেলো। দেখবা যে আমার মাথা নেওয়া লাগবে না, এমনিতেই তোমার মাথা আমার মাথার মতো হয়ে যাবে। ঠিক আছে, এমন না যে আমাকে একটা মাথা তৈরি করে দিয়েছি স্পেশাল ভাবে আর সব আমার মুখস্থ হয়ে গেছে, এমন না। তোমাদের মতো স্টুডেন্ট আমিও ছিলাম, এখনো স্টুডেন্ট। ঠিক আছে, তো ওভারঅল সবকিছু তোমাদের মতোই, একটু হয়তো বা বুঝতাম, দেখাচ্ছে চেষ্টা করতাম, যার কারণে শিখে গেছি। সো তোমরাও পারবা, একটু চেষ্টা করো, বই থেকে একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আমার থেকে সাজেশন নিতে চাইলে এরকম সাজেশনই পাবা, মানে টপিকের। আপাতত টপিক ওয়াইজ যখন ক্লাস হবে, যারা মনে করো যে কোনটা গুরুত্বপূর্ণ, আচ্ছা আমি যদি বলেই দিতাম যে এইগুলো গুরুত্বপূর্ণ, তাহলে অযথা এত পড়াবো কেন? তাহলে ওইগুলোই পড়াইতাম, বাকিগুলো পড়াইতাম না। তোমাদের এত কিছু পড়াই, এখন যদি বলতে হয় যে এই 10টা পড়বা আর এই 2টা পড়বা না, এটা যদি আমার বলা লাগে, তাহলে ওই 2টা আমি কেন পড়াইলাম? অযথা সময় নষ্ট না? তার মানে সবগুলো পড়াইছি, মানে সবগুলো তোমার জন্য লাগবে, তোমার মাথায় থাকা লাগবে, সবগুলোই তোমার জন্য গুরুত্বপূর্ণ, কোনো একটা স্পেশাল গুরুত্বপূর্ণ নাই, সব তোমাকে পড়া লাগবে। ক্লিয়ার? সাজেশন লাগবে? আচ্ছা যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে ছিলাম, নাউন টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো তাদের আশা করি যে তোমাদের নাউন টপিক নিয়ে আর হয়তোবা তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে সমস্যা হলে নেক্সট ক্লাসে বললো যে ভাই এই জিনিসটা অসুবিধা। তো তোমাদের আবারও বলি, তোমরা এই নাউন চ্যাপ্টারটা আসপেক্টের বই থেকে একটু প্র্যাকটিস করে নেবা, যাদের বই নেই বইটা অবশ্যই কালেক্ট করে নিও। আমি আবারও বলতেছি, বাজারের যে কোনো বই, যে কোনো পাবলিকেশনের থেকে একদম যে কোনো পাবলিকেশনের থেকে তুমি ভালো একটা বই, সেটা যে কোনো পাবলিকেশনের থেকে, যে কোনো বই থেকে। ঠিক আছে, তোমরা বইটা একটু নিয়ে দেখো, দেখে তারপরে নিজেরাই জাজ করতে পারবা। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। আর আশা করি সবসময় আমাদের সাথে থাকবা, আমরাও তোমাদের সবসময় সাথে আছি। আমাদের বই প্লাস আমাদের ক্লাস গাইডলাইন মেনে চললে তোমার জন্য আসলেই কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না তোমার নার্সিং ভর্তি প্রস্তুতি। তো যাই হোক, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি সাথেই থাকবা, আমরাও সাথে আছি। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।